মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। রাম, কি ব্যাপার? হ্যাঁ, মালাটা নে। মালাটা নিয়ে ওনার গলায় পরিয়ে দিন। এ রাম, কি দেখছিস? মালা বদল কর। মালা বদল কর। তুমিও নাও, দাও তুমি মা, পরিয়ে দাও। পুরোহিত মশাই, দেরি করা ঠিক নয়। চটপট বলে আপনি মঙ্গলসূত্রটা পরিয়ে দিন। ফটাফট আপনাকে দক্ষিণাটা দিয়ে আমরাও চলে যাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। ওঠো ওঠো। আমি জয়নগর যাব, যাবেন? হ্যাঁ, বসুন। একটু তাড়াতাড়ি চলুন না দাদা। আরে, কাউকে দেখতে পাচ্ছি না তো। কোথায় গেল সবাই? আমাকে এক্ষুনি একবার বাড়ি যেতে হবে। ওখানে গেলেই সব জানতে পারবো। আরে শুনুন গিরিজা দেবী, জিরাটা কি খাবার জন্য রেখেছেন? আরে আরে বাবা, ওদের হাতে দাও, ওরা নিয়মটা পালন করুক। দাও। রাম, এই নে নে, বাবা। এটা নে, দিয়ে দে। জিরা নে। তুমি নিয়ে দাও। তুমিও নাও মা। নাও মা, নাও, তুমি নাও। গুরুদেব, এখন আমরা কি করব গুরুদেব? সামনাসামনি যুদ্ধ করে ওর কাছে আমরা হেরেছি শোভা। এই হার আমি কিছুতেই মানতে পারছি না, কিন্তু হার তো হারই হয় শোভা। তাহলে কি আমাদের সব আশা পূরণ হবে? সেটার জন্যও রাস্তা আছে। মুখোমুখি যদি আমরা যুদ্ধ নাও করতে পারি, কিছুটা পেছন থেকে হলেও যুদ্ধ করে ওকে আমরা হারাতে পারি। তবে তার আগে বিয়ের ওখানে কি হচ্ছে সেটা আমাদের জানতে হবে শোভা। এটা কি গুরুদেব, বিয়ে কি হয়ে গেছে? না শোভা, যেটা হওয়া উচিত নয় সেটাই হয়েছে। দাঁড়া তুই একটু।
রাম দেবসেনার সঙ্গে বিয়ে করছে? সব কিছু উল্টো পাল্টা হয়ে গেল। আমরা কি ভেবেছিলাম আর কি হচ্ছে গুরুদেব? আমরা না ভাবলেও এটা আমাদের জন্য ভালোই হয়েছে শোভা। দেবসেনা ওই রামকে বিয়ে করছে, এতে আমাদের একদিক থেকে ভালোই হবে। কি বলছেন গুরুদেব? সেসব কথা আমি তোকে পরে বলছি, আগে ওই জননী কোথায় আছে সেটা দেখি, দাঁড়া। হ্যাঁ, আগে ওর সঙ্গে একটু কাজ আছে, চল ওখানে যাই। ঠিক আছে। আঙ্কেল আন্টি সবাই গেল কোথায়? তোমরা? আমরাই নানা রকম রূপ ধারণ করে থাকি এবং যেখানে ইচ্ছে সেখানেই থাকি। বাড়িতে কেউ নেই বলে চিন্তা হচ্ছে। আমি যা খুশি তাই করব, তোমার কি? আমি আগে যদি জানতাম রাম তোমাদের সাথে আছে, তাহলে ওকে আমি কিছুতেই ছাড়তাম না। কিচ্ছু করতে পারতে না। কেন পারবো না? দুষ্ট শক্তির ভরসায় যদি তোমরা দুজন এত সবকিছু করতে পারছো, তাহলে ঈশ্বরের আশীর্বাদে আমি এটুকু করতে পারবো না? আমি আগে যদি জানতাম রাম তোমাদের সাথে আছে, তাহলে ওকে আমি কিছুতেই ছাড়তাম না। কিচ্ছু করতে পারতে না। কেন পারবো না? দুষ্ট শক্তির ভরসায় যদি তোমরা দুজন এত সবকিছু করতে পারছো, তাহলে ঈশ্বরের আশীর্বাদে আমি এটুকু করতে পারবো না? আমার দিদিকে বলে ওই রামের আসল রূপ সবার সামনে নিয়ে আসবো। ওকে আমি কিছুতেই ছাড়বো না। এরপর দেখি তোমরা দুজন আর কি করতে পারো। দেবসেনার সঙ্গে দেখা হলে ওই রামের ব্যাপারে বলবি নাকি তুই? কোনো সন্দেহই নেই। সন্দেহ নেই, আমাদের শেষ করার চেষ্টা করলে তোরই অপমান হবে। হ্যাঁ, রামের সব সত্যি বলার জন্য তোমার দেবসেনা রাজি হবে না। কি যেন তখন বললে, আমাদের সব কাজ পণ্ড করে দেবে তুমি? কিচ্ছু করতে পারবে না। এরপরে তুমি যেই কাজগুলো করছো সেগুলোতে দেবসেনাই বাধা দিয়ে দেবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও হচ্ছে আমার দিদি, ও কেন আমার কাছে বাধা দেবে? বাধা দেবে না, বাধা দিতে বাধ্য করব। তার মানে আমাদের হয়ে কাজ করবে, ও তোর বিরুদ্ধে যাবে। আমি কারণটা জানতে চাইছি। কেন বলো তো? ওকে যে মঙ্গলসূত্র পরালো তার কথাই তো ভাববে দেবসেনা। কি বলছো তুমি? মঙ্গলসূত্র পরিয়েছে? হ্যাঁ, আমাদের লক্ষ্মী দেবীর মন্দিরে রাম আর দেবসেনার বিয়ে হয়ে গেছে। আর মাত্র কিছুক্ষণ, রাম মঙ্গলসূত্র পরিয়ে দেবে। তাড়াতাড়ি গেলে বিয়েটা আটকাতে পারবি। আর যদি দেরি করে যাস তাহলে ফুল ছুঁড়ে আশীর্বাদ করতে পারিস। ভেবে দেখ কি করবি। না, আমি তোমাদের দুজনকেই ছাড়বো না। জননী, আমাদের ব্যাপারে চিন্তা করার জন্য তোমার হাতে অনেক সময় আছে, কিন্তু তোমার দিদিকে বাঁচানোর জন্য তোমার হাতে শুধুমাত্র 10 মিনিট সময় আছে। যদি পারো বাঁচাও ওকে। জননী, এই শোভার সাথে যুদ্ধে নামলে তোমাকে আরো বেশি সতর্ক থাকতে হবে, নইলে এই শোভা আরো কষ্ট দেবে। যাও, ওখানে গিয়ে বিয়েটা আটকাও। যাও যাও জননী।
আসুন। হ্যাঁ, আপনারা ধরুন এটাকে আর এটার আশীর্বাদ নিন। ঈশ্বার্থ সিদ্ধিরাস্তু, সকল শ্রেয়স প্রাপ্তি হোক। হ্যাঁ, রাম, মঙ্গলসূত্র নে। নিন ধরুন। রাম, মঙ্গলসূত্রটা পরিয়ে দে না। বাবা আসলে ওরকম দেরি করতে নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রাম, দিদি, তুই রামকে বিয়ে করে ঠিক করলি না। এই বিয়ে করাটা তোর ভুল হয়ে গেল। আরে ওই তো সরভা ম্যাডাম, আপনি চলে এসেছেন। এবার আমাদের দেবসেনাকে আপনি প্রাণ ভরে আশীর্বাদ করুন। দেবসেনা, এসো মা, সরভা ম্যাডামের আশীর্বাদ নাও। যাও মা। সরভা ম্যাডাম, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এবার এদের দুজনকে আপনি আশীর্বাদ করুন। আমি এসেছি ওকে আশীর্বাদ করতেই স্যার। দেবসেনা, ওনার পা ছুঁয়ে প্রণাম করো মা। কি হলো মা, দাঁড়িয়ে আছো কেন? স্যার ঠিক আছে, থাক না স্যার। আমাদের দেবসেনা যদি আমার পা নাও ছোঁয়ে, তাহলেও ওর সঙ্গে সব সময় আমার আশীর্বাদ থাকবে। ভালো থেকো দেবসেনা। দেখলেন তো আপনি ব্যাপারটা, বংশ পরম্পরার মতন দেখলেন আপনার লোকদের, কিন্তু দেখুন আমাদের লোকেদের না ডাকা সত্ত্বেও কেমন আশীর্বাদ দিতে এসেছে। এইটাই ছেলের দিকের লোকেদের বৈশিষ্ট্য। হ্যাঁ রাম, যা গুরুদেবকে প্রণাম করে আশীর্বাদ নে। রাম, এখন তুই একা না, বউ আর তুই একসাথে মিলে আশীর্বাদ নে। যাও বাবা, আশীর্বাদ নাও। শতমানম ভবতি শতায়ু পুরুষ শতেন্দ্রিয়ে আয়ুষেন্দ্রিয়ে প্রতিষ্ঠতি। রাম, তোর আর দেবসেনার বিবাহিত জীবন খুব সুখের হোক, মঙ্গল হোক। পুরোহিত মশাই,
আমাদের দেবসেনাকেও আশীর্বাদ করুন। দীর্ঘ সুমঙ্গলী ভব। তুই বর্তমানে যতটা সুখে আছিস, তোর পরবর্তী জীবন ততটাই সুখের হোক। আমি তোদেরকে আশীর্বাদ করছি। শুনুন, একটু ভেতরে গিয়ে পুরোহিতদের দক্ষিণা, প্রসাদের খরচা এইসব একটু ঠিক করে নি। হ্যাঁ হ্যাঁ, এসো চলো। বিলাসিনী। গিরিজা, হ্যাঁ, আসছি। গুরুদেব, আমরা যেটা চেয়েছি সেটাই হয়েছে। হতে তো হবেই শোভা, এইসব কিছুর জন্যই তো এত কাজ করলাম। কে কার হাত ধরলো সেটা আমাদের কাছে জরুরি নয়। আমাদের হাতে যেটা আসার সেটা আমাদের হাতে আসবেই। হ্যাঁ শোভা, এতদিন ওই নাগমণি আমাদের হাতে আসতে যারা সব সময় বাধা দিত, তাদের মুখ বন্ধ করার সময় এসে গেছে। দেবসেনাই এখন জননীর বিরুদ্ধে দাঁড়াবে। ওই নাগমণিটা নিজেই আমাদের হাতে তুলে দেবে। দেখতে থাক তুই। তোর এই বন্ধন অবস্থা আর ৭২ ঘন্টা থাকবে। সূর্য অস্ত যাওয়ার পরে তোর এই বন্ধন আর থাকবে না। অষ্টবক্র, অল্প বিদ্যা ভয়ঙ্করী কথাটা মিথ্যে নয়। তুই তোর মন্ত্র শক্তি দিয়ে তোর বাবাকে বেঁধে রোয়াব দেখাচ্ছিস। তোর এই বন্ধন অবস্থা আর ৭২ ঘন্টা থাকবে। সূর্য অস্ত যাওয়ার পরে তোর এই বন্ধন আর থাকবে না। অষ্টবক্র, অল্প বিদ্যা ভয়ঙ্করী কথাটা মিথ্যে নয়। তুই তোর মন্ত্র শক্তি দিয়ে তোর বাবাকে বেঁধে রোয়াব দেখাচ্ছিস। তোকে একবার পাথর বানিয়েছিলাম, তুই চিরামৃত চেতনার কারণে ছাড়া পেয়েছিস। ওটা আমার শক্তি। মহাশক্তি আমার কথা শুনবে, মহাশক্তি তোর কথা শুনবে না। ওটা বিনষ্ট হয়ে যাবে। আর ৭২ ঘন্টা আমি বন্ধন মুক্ত হয়ে আসার পরে তোর বিনাশ হবে আমার হাতে। সংসারে বাবার পারলৌকিক কাজ হয় ছেলের হাতে, কিন্তু তোর ক্ষেত্রে ছেলের শ্রাদ্ধ হবে বাবার হাতে। পুত্র শোকম নিরন্তরম কথাটা এই নাম্বুদরীর জন্য নয়। অষ্টবক্র, তোকে ছাড়বো না। জননী, দিদি, কেন দিদি তুই এটা করলি? তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। কেন জননী? কি হয়েছে? কি ব্যাপার? কিছু না দিদি, কেন তুই নিজের জীবনটা ত্যাগ করলি? ত্যাগ নাকি ত্যাগ? দেখো মা, আমার ছেলেকে বিয়ে করবার জন্য ওর জীবনের ত্যাগটা একবার দেখো। আহা, তোমার কত শক্তি বলে ভাবতে হবে। দেখো, তোমাকে কিন্তু আমি বট গাছের মতো ভেবেছিলাম। তোমার ক্যারেক্টার দেখে পরে বুঝলাম বট গাছ থেকে ঝুলে আসা বেতালের জীবনের মতো তোমার জীবন। চটিকে মন্দিরের সিঁড়ির সামনে ছেড়ে যাবার মতো আমাদের ছেড়ে গেছো তুমি। ছি, কেমন নেই গো তুমি। এখন এসেছো তোমার দিদিকে বুদ্ধি দিতে। আঙ্কেল, আসলে তুমি চুপ করো তো মা। এরকম স্বভাব থাকলে তোমার কোনোদিনও বিয়ে হবে না। আর যদি হয়ও, বিয়ের পর যেন তোমার ছেলে হয়। আর ওর বিয়ের সময় মণ্ডপ থেকে যেন মেয়ে পালিয়ে যায়। আর মেয়ে পালিয়ে গেলে তখন কেমন লাগে তুমি বুঝবে। চক্রবর্তী বাবু, যা হবার হয়ে গেছে। এখন এসব বলে কি লাভ বলুন? চুপ করেই তো ছিলাম আমরা। আসলে বলুন না, আমার প্রশ্নের উত্তর দিন দেখি। আমরা চুপ করে ছিলাম তো? হ্যাঁ, এখন এসে নিজের জীবনটাই তুমি খারাপ করে নিলে দিদি ভাই। এখন এসে আর কি হবে মা? ও যা বলছে সেগুলোই কি আমাদের বিশ্বাস করতে হবে? হ্যাঁ, মেয়ের বাবা হয়ে আপনি নিজে রোয়াবে থাকবেন, আর আমরা ছেলের বাড়ির লোক হয়ে মাথা নিচু করে ঘুরবো নাকি? মাথা নিচু করে থাকার যদি আপনার এতই শখ থাকে, তাহলে ভাবুন ছেলের বাড়ির লোকেরা বুক ফুলিয়ে কেন চলবে না?
ভালোই হয়েছে গো, এই মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে হয়নি। যদি বিয়ের পর এই মেয়ে পালিয়ে যেত তখন কি হতো? বলুন পুরুষোত্তম বাবু, আপনার মেয়ের সঙ্গে যেখানে আমার ছেলের বিয়ে হয়েছে, আমাদের এখন কি করা উচিত বলুন? কিছুই হতো না। আমার উপর চেঁচাচ্ছেন কেন? কিচ্ছু হতো না? কি বলছেনটা কি আপনি? কিচ্ছু হতো না? কি বলছেন কি? আপনি আমার উপর চেঁচাচ্ছেন কেন? আপনি আমার প্রশ্নের উত্তর দিন, কিচ্ছু হতো কি না? আগে আপনি বলুন আমার উপর চেঁচাচ্ছেন কেন? এই বিলাসিনী, তুমি একটু চুপ করো। না, উনি আমাকে কেন বলছেন? আগে ওনাকে গিয়ে বলো। যাও বলো। তুমি বোকার মতো দাঁড়িয়ে আছো বলেই উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে জননীর ব্যাপারে। চক্রবর্তী বাবু, এসব নিয়ে কথা বলা তো এখন বৃথা। বিয়েটা তো এখন হয়ে গেছে, তাই না? এখন এসব কথা শেষ করে দিন। ঠিক আছে রাম, চল রে বাবা, এবার বাড়ি যাওয়া যাক তোর বউকে নিয়ে। আর তোমরা? আরে আমরা আসছি, তোরা যা, গিয়ে গাড়িতে গিয়ে বস, যা। চল এবার। আমার ঘরের লক্ষ্মী, চলো মা, ডান পাটা আগে রেখে গাড়িতে গিয়ে উঠে বসো। দিদি, আসছি আমি আন্টি। ভালো থাকিস। আঙ্কেল, কোনো চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি আসছি রে প্রণব। আর একটা কথা, তুমি যদি আমার ওই ছেলেকে বিয়ে করে আমাদের বাড়িতে এসে থাকতে, তুমি কি করতে মা? হ্যাঁ বলো। বলবে না? না থাক, আমিই বলে দিচ্ছি। দুধে আলতার থালায় দাঁড়ানোর বদলে তুমি আমাদের বুকের উপর দাঁড়াতে, আমাদের বুকে লাথি মারতে তুমি। যাই হোক, ঠাকুর বাঁচিয়েছেন। হ্যাঁ, তোমাকেও অনেক কোটি কোটি প্রণাম। তাহলে আমরা আসি? ঠিক আছে দাদা। হ্যাঁ, চলো গো। হ্যাঁ চলো গো। হ্যাঁ। জননী, কোথায় গিয়েছিলি মা? তুই কোথায় গিয়েছিলি? কি হয়েছিল তোর? শোন মা, জননী, অপ্রয়োজনে কোনো কথা ভেবে কোনো রকম লাভ নেই। তোমার মতো দেখতে আরো একটা মেয়ে ছিল, সেটা না জেনেই এত সব সমস্যা হয়েছে। তুমি এই কথাটা আমাদের কাছে লুকিয়েছিলে কেন মা? বলো, কেন লুকিয়েছিলে? আঙ্কেল, এখন কথা বলে কোনো লাভ নেই, কিন্তু এসবের জন্য দায়ী কারা আর তাদের উদ্দেশ্য কি আমি সবটা জানতে পেরেছি। সামনাসামনি ওরা লড়াই করছে না, চোখের আড়ালে থেকে আমার আর দিদির ওপর ওরা প্রতিশোধ নিচ্ছে। কিন্তু এটা এখানেই শেষ হবে না আঙ্কেল, আরো অনেক কিছু বাকি আছে। জননী, ওফ, হে ভগবান, আমি কি অপরাধ করেছি? এর আগে তো কোনোদিন প্রদীপ এভাবে নিভে যায়নি। বিশ্বাসঘাতক, এত নাটক!
আমরা নীচ, আমরা ঠক মানুষ। যেটা চেয়েছি সেটা পাওয়ার জন্য আমরা ঠকিয়েছি। এর কারণ হয়তো নাগমণি দুষ্ট শক্তির হাতে যাওয়ায় নাগমণি অশুদ্ধ হয়ে গেছে। এটা বোধহয় তারই লক্ষণ। হে নাগরাজ, রক্ষা করো। আমি যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমা করে দাও। এই পরিবারটাকে তুমি রক্ষা করো। ওই পাপীদের তোমার ওপর এত কেন লোভ সেটা আমি জানতে চাই। আর এটা তো আমাকে জানতেই হবে। এই নাগমণিকে শুদ্ধ করার জন্য যদি আমায় আমার প্রাণও দিতে হয়, আমি সেটাও দিতে পারি। নাগমণিকে আমিই রক্ষা করব। হ্যাঁ, এসো এসো। এখানে 1 মিনিট দাঁড়াও, আমি ভেতরে গিয়ে আরতি থালা নিয়ে আসছি। বিলাসিনী, একটু এসো, আমায় হেল্প করতে হবে। চলুন, বৌমা প্রথম আমাদের বাড়িতে এসেছে, সেই জন্য আমার আর গিরিজার উৎসব। খুশি হবে না দাদা? বাড়িতে যে বৌমা এলো সে যেন মা লক্ষ্মীর মতো হয়। পণ্ডিতেরা তো এই সমস্ত কথাই বলে রেখে গেছেন সব শাস্ত্রে। তাই না? তাই না হলে কিন্তু পুরুষোত্তম বাবু, আমার কি মনে হয় জানেন, হ্যাঁ। এই দরিদ্র লোকেরা মানে হচ্ছে বাড়িতে বৌমা আসছে, মহালক্ষ্মী আসছে বলে বিয়ের কত সব নিয়ম আচার পালন করে। তাও ওদের বাড়িতে টাকার অভাবটা কোনোদিনই ঘোচে না। আমাদের বাড়িতে যখন নতুন বিয়ের পর বৌমা আসে তখন এইসব নিয়মের অর্থ হয়। কি বলেন আপনি? ঠিকই আরে বলেছেন আপনি। লক্ষ্মী, আমার বৌমা এলো। হ্যাঁ, চৌকাঠের উপর রাখো। হ্যাঁ, ডান পায়ে এটা ফেলে ভেতরে প্রবেশ করো। এসো। লক্ষ্মী যেন বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে না পারে মা। এসো মা। গিরিজা, আগে সবাইকে বাদাম দেওয়া দুধ খাওয়াও। হ্যাঁ হ্যাঁ, এটা রেখে দিয়ে আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি ফেলে আসছি। আচ্ছা, ঠিক আছে। পুরুষোত্তম বাবু, আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী বৌমা প্রথম বাড়িতে আসলে ঠাকুর ঘরে গিয়ে প্রদীপ জ্বালাতে হয়। এই অনুষ্ঠানটা আমরা আগে শেষ করে নিই। বেশ বেশ, আসুন, ঠিক আছে। চলুন চলুন, এসো। রাম, ওনাদের সঙ্গে কথা বলতে থাক, বাড়ির নিয়মটা আমি করিয়ে নিই। চলো মা, ভেতরে চলো। হুম। থাক মা, থাক মা, গিরিজা আসুক, একসাথে প্রণাম করবে। শোনো, রুনান বন্ধা রূপেনা পশুপত্নী সুতালয়া। বয়োজ্যেষ্ঠরা এই কথা বলে, সেটা মিথ্যে না মা। দেখো মা, আমার ছেলে তোমার বোনের সঙ্গেই ওর বিয়ে হবে ভেবেছিল, কিন্তু শেষমেশ বিয়ে করলো তোমাকে। ওই জন্যই বলা হয় এই কপালটা কারোর দ্বারা বদলানো সম্ভব নয়। হ্যাঁ।
যাই বলো বাবু, তোমার হাতের গুণ হচ্ছে অদ্ভুত। নিজের চোখেই দেখলাম, বলতে পারো সাক্ষী পেয়ে গেলাম। আমার ছেলের দ্বারা হয়ে থাকা ওই তোমার বোনের আকস্মিক দুর্ঘটনা, আর সেই জন্য ওর যে ক্ষত, মাসের পর মাস লেগে যেত ওটা ঠিক হতে। তাড়াতাড়ি ওটা ঠিক হতে পারতো, মুখের, হাতের আর শরীরের ক্ষতগুলো। কিন্তু এটা দাগ কোনোদিনও যেত না। তুমি কি চমৎকার করলে মা! যে দাগটা ঠিক হবার নয় সেটা ঠিক হয়ে গেল, পুরো একদম ফ্রেশ, মেকআপ করে থাকার মতন, ঝকঝক 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 করে একদম চমকাতে শুরু করলো। কি করে করলে মা? হ্যাঁ, ওইসব সাধু সন্ত সিদ্ধ পুরুষরা ওরা চমৎকার করে হাওয়াতে ঝুম ঝুম বলে, এই শিবলিঙ্গ, আংটি, চেইন এইসব আনতে দেখেছিলাম। কিন্তু তুমি যা করলে, ওয়াহ ওয়াহ, ওদের সবার থেকে আলাদা, অদ্ভুত। শোনা, ওইটাই কাঁচের গোলা, ভালো ফ্যান্সি বলের মতো ছিল যে, ওইটার এত বেশি পাওয়ার নাকি? না, যাই হোক, গ্রেট, সিম্পলি গ্রেট। এতদিন আমাদের ডক্টর আমাদের সঙ্গে আছে, আমাদের কোনো অসুবিধা হলে দেখে নেবে, এই জন্য ভরসা ছিল। এখন তার সাথে তুমিও চলে এসেছো, চোখ বন্ধ করে খোলার আগেই দরকার হলে জীবনই ফিরিয়ে আনবে বলে সাহস চলে এসেছে আমার। মা, ওই কাঁচের বলটা এনেছো তো? নিয়ে আসনি তুমি? আনোনি? নিয়ে আসনি? আনতে পারতে তো। কোনো ব্যাপার না, ছাড়ো। তুমি তো এ বাড়িতে এসেই গেছো, আর যখনই যে কোনো সময় লাগুক না কেন, ওইটা তো এ বাড়িতে আসতেই পারে, তাই না? আপনারা বসে আছেন কেন? খেয়ে নিন। উনি আসুক, পরে নিলেই তো হলো। কি গো, হ্যাঁ বলছি কি, বৌমার হাতে প্রদীপ জ্বালানো হলে চলে এসো। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, আসছি আসছি। চলো শোনো, চলো চলো। এসো। প্রদীপ জ্বালানো হয়ে গেছে মা? হ্যাঁ আঙ্কেল। দেবসেনা, তোমার বিয়েটা যদিও হঠাৎ করেই হয়ে গেল, তবু যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে মা। এখন এই বাড়ির ভালো মন্দ সবকিছুই তোমাকে নিজের হাতে সামলে নিতে হবে মা। দেখ দেবসেনা, তুই যতদিন আমাদের বাড়িতে ছিলিস আমি হয়তো তোকে অনেক কথা শুনিয়েছি। মন হলে আমাদের কাছে চলে আসিস, ঠিক আছে? দেবসেনা, আমি রাগের মাথায় কিছু যদি ভুল বলে থাকি, কিছু মনে করিস না তুই। এবার যখন তখন ফোন করে তোকে ডাকাবো কিন্তু। আই রিয়েলি মিস ইউ দেবসেনা। মিস করবে না বাবা। ও মিসেস রামা হওয়ার সঙ্গে সঙ্গে কি তোমাদের থেকে আলাদা হয়ে যাবে? সম্পর্ক কি শেষ হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক আরো মজবুত হবে। আপনি কি বলেন পুরুষোত্তম বাবু? আমাদের সম্পর্ক এই দুধের মতন শুভ্র থাক। দুধ দিন। দেবসেনা, ওনাদেরকে এগুলো দাও মা। দাও মা। মন্দিরে এসে প্রণাম করবি না? তুই এসেছিস আর নাগমণি আসবে না? আনবো।
বিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় অরিজিনাল জননীকে নিয়ে বেরোলাম, কিন্তু ফেরার সময় আমার সাথে ডুপ্লিকেট জননী ছিল। মাঝ রাস্তায় ওই লোকগুলো, তারপর আবার বড় সাপ। ওইখানেই একটা গন্ডগোল হয়েছে। ওই সাপুড়েদের দেখার আগে জননীর হাব ভাব অন্যরকম ছিল, কিন্তু সাপটা আসার পরে যে জননী আমার সাথে ছিল তার হাব ভাব একেবারে আলাদা ছিল। কোনো ক্ল্যারিটিই তো পাচ্ছি না আমি। জননীর সাথে একবার কথা বলতে পারলে তাহলেই বোঝা যাবে। হাই বিরাট, ওই শপিং এ যাব ভাবছিলাম, তুমি যাবে? না না, তুই একাই জানিলি। কেন? জননীর কথা মনে পড়লো, সেই জন্য ওদের বাড়ি যাচ্ছি আমি একটু। গুড, ঘুরে এসো। যে সবসময় আমার চোখের সামনেই থাকে তাকে কি করে মনে পড়তে পারে বলো? কথায় বলে না, কাছে থাকলেই সম্পর্ক তেতো হয় আর দূরে গেলেই তত মিষ্টি হয়, সেরকমই একটা কথা বিরাট। এরপর থেকে কোনোদিন ওই নীলি তোমার আর জননীর ভালোবাসার মাঝখানে কোনোদিনও বাধা হয়ে দাঁড়াবে না। তোমাকে বিয়ে করব আমি, তারপর আমাদের দুজনের একটা নতুন সংসার হবে, সেরকমই আশা করেছিলাম আমি স্বপ্ন দেখেছিলাম বিরাট। কিন্তু বিয়ের দিন তুমি জননীকে ভালোবাসো এটা দেখে আমি নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে কি করে কষ্ট দিতে পারি বলো? তাই আমি ভাবলাম যে ওর সাথে আর কোনো শত্রুতা করব না বিরাট। এরপর থেকে আমি তোমার বন্ধু বিরাট। ডোন্ট ওয়ারি, তোমার আর জননীর ভালোবাসার মাঝখানে আমি আর আসবো না, তবে পায়রার মতো একটা মেসেঞ্জার হতে পারি। তুমি যাও, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ নীলি, থ্যাংক ইউ সো মাচ। কি জননী, কোথায় যাচ্ছ? জননী, কি হলো? এমন ভাবে তাকাচ্ছ যেন আমায় ভস্ম করে দেবে। তোর মতন তন্ত্র মন্ত্র মায়া দিয়ে কাউকে বশ করার স্বভাব আমার রক্তে নেই। ওইসব আসলে তোদের মতন শকুনিদের কাজ। জননী, চিৎকার করিস না। থাকার কোনো জায়গা নেই বলে সবাইকে বশ করে এই বাড়িতে থাকতে শুরু করেছিস। আমরাও তোকে যথেষ্ট সম্মান দিয়েছিলাম, তোকে এখানে থাকতে দিয়েছিলাম, কিন্তু তুই পরিবারটাকেই শেষ করে দিচ্ছিস। দেখো জননী, মাটিতে যখন গাছ হয় তখন বিষ ফলও জন্মায়, আবার ভালো ফলও জন্মায়। ঠিক তেমনি পশু পাখি যখন জন্মায় তাদের মধ্যেও এই পার্থক্যটা বজায় থাকে। তেমনি দানব আর মানুষের মধ্যেও একই রকম ভেদাভেদ থাকে। তুমি তোমার মতো আর আমি আমার মতো। সৃষ্টির ধারাকে পাল্টানো কোনো মতেই সম্ভব নয়। সৃষ্টির ধারাকে কোনো মতেই আটকানো যায় না, তাই তুমি তোমার মতো বাধা দিচ্ছ, আর আমি আমার মতো নিজের কাজ করে চলেছি। তুমি যতই চেষ্টা করো আটকাতে, এই খেলায় শুধুমাত্র আমিই জিতব। লজ্জা করে না তোর? শত্রু বলে আবার গর্ব করছিস? দেখো জননী, গুরুদেবের আদেশ আমি অমান্য করব না। চণ্ডাল গুরুর চোর শিষ্য। এতদিন তোকে ভালো ভাবাটা আমার বোকামো ছিল। আমার যেটা বলার আমি বলে দিয়েছি। এই নাগমণির ওপর তো নজর কেন রে? লোক উদ্ধারের জন্য। তুই করবি মানুষের কল্যাণ? তুই এতদিন যা করেছিস তার জন্য আমার দিদির জীবনটা আমার চোখের সামনে নষ্ট হয়ে গেল। ওটা ওর নিজের কপাল। শোন, তোরা যে ষড়যন্ত্র করছিস, আর সেই ষড়যন্ত্রে রাম যুক্ত আছে আমি আগে জানতে পারলে এই বিয়েটা আমি কিছুতেই হতে দিতাম না। তুমি যেই জায়গায় যেতে সেখানে ও গেছে। তোমার সময় ভালো ছিল, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তোমার সঙ্গে যাতে রামের বিয়ে হয় সেটা ছিল।
আমি বলছি, যা হয়ে গেছে তা হয়ে গেছে। তোমার দিদি ওই বাড়ির বৌমা, ওখানে যাতে ও ভালো থাকে সেটা তোমায় দেখতে হবে। আমরা সবাই কিসের জন্য লড়াই করছি সেটা আমাদের দিয়ে দাও, তারপরে তোমার দিদি ওই বাড়িতে খুব ভালো থাকবে। আমি দেব না, দেব না, দেব না। প্রাণ চলে গেলেও আমি দেব না। জননী, প্রাণ যদি চলে যায় তাহলে ওটাকে বাঁচাবে কি করে? আমার প্রাণ যাওয়ার আগে তোদের প্রাণ চলে যাবে। দেখা যাক। হ্যাঁ, দেখে নিস। এই নিন। হ্যাঁ, ওটা ওখানে রাখুন জননী। সরি দেবসেনা, ওইটা ওখানে রাখুন। ইউএস থেকে আমার বন্ধু একটা রেফারেন্স পাঠিয়েছে, আর তার সলিউশন এক্ষুনি করতে হবে। তাই আজকের দিনেও আমাকে ল্যাপটপটা ওপেন করতে হয়েছে। দেবসেনা, 1 মিনিট। আই এম রিয়েলি সরি। কোনো ব্যাপার না। তোমার মনের কষ্ট আমি বুঝতে পারছি দেবসেনা। আসলে কি বলবো, সবসময় আমি জননীর কথাই মনে করতাম, আর হঠাৎ করে আপনি ওর জায়গাতে চলে এসেছেন, আর আপনার গলায় আমাকে মঙ্গলসূত্র পরাতে হলো। জানি, আপনি তো জননীকে খুব ভালোবাসতেন।